হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়বো ফাইলেরিয়াসিস সম্বন্ধে। আমরা আগের ভিডিওতে কিন্তু ম্যালেরিয়া সম্বন্ধে পড়ে নিয়েছি এবং এই চ্যাপ্টারে যতগুলো রোগ আছে প্রত্যেকটা রোগের কিন্তু চারটে বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে নেম অফ পজিটিভ এজেন্ট, তার মানে যে রোগটা সম্বন্ধে আমরা পড়বো সেই রোগটার সৃষ্টির জন্য দায়ী জীবটার নাম। সেকেন্ড হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, মানে রোগটা কিভাবে বিস্তার লাভ করে। 3 নম্বর সিমটমস অফ ডিজিজ, অর্থাৎ ওই রোগের উপসর্গগুলো কি কি। এবং 4 নম্বর হচ্ছে প্রিভেন্টিভ মেজার, মানে ওই রোগটা হলে কিভাবে আমরা নিবারণ করব বা রোগটা যাতে না হয় কিভাবে তার চেষ্টা কি করে করবো। ক্লিয়ার? তাহলে এই চারটে জিনিস কিন্তু প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আমরা পড়বো। তাহলে প্রথমেই আমরা শুরু করছি ফাইলেরিয়াসিস, তার পজিটিভ এজেন্ট অর্থাৎ এই রোগটার জন্য দায়ী জীবাণুটার নাম। এটা কিন্তু একটা কৃমি ঘটিত রোগ, অ্যাস্কেলমেন্থিস পর্বভুক্ত কৃমি বা প্রাণী, যার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। এছাড়াও কিন্তু আরো কিছু প্রজাতি আছে, যেমন ব্রুগিয়া ম্যালাই বা ব্রুগিয়া টিমোরি, এরাও কিন্তু আছে। তবে সব থেকে বেশি কিন্তু ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী বুচেরেরিয়া ব্যানক্রফটি। তাই এই নামটা আমাদের মুখস্থ করতেই হবে এবং পরীক্ষায় কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে যে ফাইলেরিয়াল ওয়ার্মের নাম কি। তো আমি কিন্তু আমার গত 10-15 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এই কোয়েশ্চেনটা যখনই আসে অন্তত 5 জন ছাত্রছাত্রীর মধ্যে 1 জন বা 2 জন কিন্তু এই স্পেলিংটা ভুল করে আসে। তারা লিখে আসে উচেরেরিয়া ব্যানক্রফটির পরিবর্তে লিখে হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি, কিন্তু এটা কিন্তু সঠিক স্পেলিং নয়। উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া, এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে? উচেরেরিয়া ব্যানক্রফটি এই অ্যাস্কেলমেন্থিস পর্বভুক্ত যে কৃমিটা, একে বলা হয় গোদ কৃমি বা ফাইলেরিয়াল ওয়ার্ম, এটাই কিন্তু এই রোগের জন্য দায়ী পজিটিভ এজেন্ট। ক্লিয়ার? সেকেন্ড আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, মানে এই রোগটা কিভাবে বিস্তারিত হয়, কিভাবে বিস্তার লাভ করে। আমরা যখন ম্যালেরিয়া পড়লাম তখন কিন্তু দেখলাম যে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেন তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এবার প্লাজমোডিয়াম যে প্যাথোজেন তার কিন্তু লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুটো হোস্টের প্রয়োজন। সেক্ষেত্রে প্রাইমারি হোস্ট কে ছিল? প্রাইমারি হোস্ট ছিল হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এবং সেকেন্ডারি হোস্ট ছিল কিন্তু হিউম্যান। কিন্তু উচেরেরিয়া ব্যানক্রফটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এদের প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক, এদের প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক কিন্তু হিউম্যান অর্থাৎ মানুষ, এবং এদের গৌণ পোষক বা সেকেন্ডারি হোস্ট বা গৌণ পোষক কিন্তু এদের ক্ষেত্রে কিউলেক্স মশকি, তার মানে ফিমেল কিউলেক্স। ওকে, কিউলেক্স মশকি। আমি আগের দিন বলেছি যে মশা মানে পুরুষ মশা কিন্তু মানুষকে কামড়ায় না, কারণ তাদের যে প্রোবোসিস সেটা কিন্তু ভোঁতা হয়, কিন্তু যারা ফিমেল মশা যাদেরকে আমরা মশকি বলি তাদের কিন্তু প্রোবোসিসটা ছোচলো হওয়ার জন্য তারাই কিন্তু মানুষের রক্ত পান করে। তাহলে উচেরেরিয়া ব্যানক্রফটির প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক হচ্ছে আমরা, এবং সেকেন্ডারি হোস্ট বা গৌণ পোষক হচ্ছে কিউলেক্স মশকি। এক্ষেত্রে কিন্তু অ্যানোফিলিস নয়, কিউলেক্স মশকি। এবার দেখবো যে এই উচেরিয়া ব্যানক্রফটি কিভাবে এর মোড অফ ট্রান্সমিশন ঘটে। আমি ধরে নিচ্ছি একটা মশা এসে মানুষকে কামড়ালো, যেই মশার দেহে উচেরেরিয়া ব্যানক্রফটির যে ইনফেক্টিভ স্টেজ, এর ইনফেক্টিভ স্টেজের নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। মাইক্রোফাইলেরিয়া লার্ভা এর কিনা থার্ড স্টেজ। ওকে, মাইক্রোফাইলেরিয়া লার্ভার যে তৃতীয় দশা সেটা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটির ইনফেক্টিভ স্টেজ অর্থাৎ সংক্রামক দশা। কোনো মশা যদি, কোনো কিউলেক্স মশা যদি কোনো মানুষকে কামড়ায়, যে কিউলেক্স মশকির দেহে অলরেডি এই মাইক্রোফাইলেরিয়া লার্ভার থার্ড স্টেজ উপস্থিত, তাহলে কিন্তু মানুষের যেখানে মশাটা কামড়ালো সেই যে ক্ষতস্থান সৃষ্টি হলো, সেই ক্ষতস্থানে কিন্তু মশকির প্রোবোসিস থেকে তাহলে মানুষের দেহে প্রবেশ করে গেল হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এবার এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা কিন্তু ওই ক্ষতস্থান থেকে চলে যায় মানুষের যে লসিকা বাহ বা লিম্ফ্যাটিক ডাক্ট, তার মধ্যে লসিকা বাহ বা লিম্ফ্যাটিক ডাক্ট। লসিকা বাহতে মাইক্রোফাইলেরিয়া যাওয়ার পর লসিকার মাধ্যমে বাহিত হতে হতে সে কোথায় আসবে? সে বাহিত হতে হতে আসবে হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডে। লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থির মধ্যে চলে আসবে।
জেনারেলি আমাদের দেহের নিম্নাংশের যে লসিকা গ্রন্থিগুলো মোস্টলি কিন্তু মাইক্রোফাইলেরিয়া লার্ভা সেখানেই চলে যায়। আমাদের দেহের নিম্নাংশের লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি বলতে কোনগুলো হতে পারে, যেমন স্ক্রোটাল যে লিম্ফ গ্ল্যান্ড সেগুলো হতে পারে, অ্যাবডোমিনাল লিম্ফ গ্ল্যান্ড হতে পারে, ওকে, ইঙ্গুইনাল লিম্ফ গ্ল্যান্ড হতে পারে। মোস্টলি কিন্তু আমাদের বডির লোয়ার পোর্শনে যায়, তবে আপার পোর্শনও অবশ্যই যায়, লোয়ার পোর্শনে বেশি যায়। এবার লিম্ফ গ্ল্যান্ডে গিয়ে পৌঁছানোর পর এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা সেখানে কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং কয়েক মাস সময় লাগে, প্রায় 9 থেকে 10 মাস বা আরো বেশি, মিনিমাম 9 মান্থস ধরে রাখছি আমরা, 9 মান্থস অর মোর, 9 থেকে 18 মাস ধরে আমি লিখে রাখছি এখানে, প্রায় 9 থেকে 18 মাস ও কিন্তু লিম্ফ গ্ল্যান্ডে গিয়ে বড় হলো এবং একদম অ্যাডাল্ট ওয়ার্মে রূপান্তরিত হলো। তাহলে একেবারে পরিণত অ্যাডাল্ট ফাইলেরিয়াল ওয়ার্ম, অ্যাডাল্ট ফাইলেরিয়াল ওয়ার্ম। যদি আমরা একটা মেল পুরুষ ফাইলেরিয়াল ওয়ার্মের সাইজ বলি অ্যাডাল্ট, তার সাইজ প্রায় 25 থেকে 40 মিলিমিটার। একটা যদি ফিমেল ফাইলেরিয়াল ওয়ার্মের কথা বলি, তার সাইজ প্রায় 80 থেকে 100 মিলিমিটার। তার মানে বেশ লম্বা লম্বা সাইজ, এবং মেলের তুলনায় ফিমেল কিন্তু প্রায় 2-3 গুণ বা 4 গুণ সাইজে বড় হয়। এত বড় বড় কৃমি যদি মানুষের ওই লসিকা গ্রন্থির মধ্যে বড় হয়, তাহলে কি হবে? লসিকা গ্রন্থিগুলো ফুলে উঠবে এবং লসিকা গ্রন্থি যে অঙ্গে আছে সেই অঙ্গগুলো ফুলে উঠবে, ফলে অবশ্যই মারাত্মক ব্যথা হয়, জ্বর আসবে, লসিকা বাহের প্রদাহ হবে, মানে ইনফ্লামেশন হবে, অনেক সিমটমস। আমরা সেই সিমটমস নিয়ে পরে আসছি, আপাতত আমরা এই সাইকেলটা দেখছি। তাহলে মানুষের দেহে প্রবেশ করলো মাইক্রোফাইলেরিয়া লার্ভা, থার্ড স্টেজ, প্রবেশ করার পর লিম্ফ্যাটিক ডাক্ট বা লসিকা বাহের মাধ্যমে চলে গেল লিম্ফ গ্ল্যান্ডে বা লসিকা গ্রন্থিতে। লসিকা গ্রন্থিতে গিয়ে সে বড় হলো, ম্যাচিওর হলো। ম্যাচিওর হলো মানে এরা কিন্তু এখন সেক্সুয়ালি অ্যাডাল্ট, মানে এরা কিন্তু এবারে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে। এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন যেই মুহূর্তে হলো, তার মানে ফিমেল ওয়ার্ম গুলো প্রেগনেন্ট হলো। প্রেগনেন্ট ফিমেল ওয়ার্মকে বলা হয় গ্র্যাভিড ফিমেল, ওকে। তাহলে ফিমেলকে বলা হবে গ্র্যাভিড ফিমেল। এবারে এই ফাইলেরিয়াল ওয়ার্ম গুলো কিরকম, মানে এদের ক্ষেত্রে কি ধরনের রিপ্রোডাকশন দেখা যায়? ওভিপেরাস, ভিভিপেরাস নাকি ওভো ভিভিপেরাস? এরা হচ্ছে ওভো ভিভিপেরাস। তার মানে ফিমেলের বডিতে যে মেল বডি থেকে স্পার্ম এন্টার করলো, ফার্টিলাইজেশন ফিমেল বডির ভেতরে হলো, এবং ফিমেল বডির ভেতরে কিন্তু ডিমের মধ্যেই কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট চলতে থাকবে, এবং ডিম যখন ফুটে যখন লার্ভা বেরোবে, মানে ফিমেল বডি থেকে যখন লার্ভাটা বেরোবে, সেটা কিন্তু লার্ভাটার ডেভেলপমেন্ট কিন্তু ফিমেল বডির ভেতরে ডিমের মধ্যে হয়েছে, অর্থাৎ ওভো ভিভিপেরাস। আমাদের এটা এই টার্মটা এখন না জানলেও চলবে। গ্র্যাভিড ফিমেল মানে হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট ফিমেল ওয়ার্ম, সে জন্ম দেবে অসংখ্য লার্ভা, যেগুলো হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। অসংখ্য মাইক্রোফাইলেরিয়া লার্ভা কিন্তু গ্র্যাভিড ফিমেল জন্ম দিল। এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা গুলো ডিমের মধ্যেই কিন্তু এর ডেভেলপমেন্ট হয়েছে, এবং ডিমটা কিন্তু ওই ফিমেল ওয়ার্মটার দেহের মধ্যে হয়েছে, এটা মনে রাখতে হবে। মানে এমন না যে ফিমেল ওয়ার্মটা ডিম পারলো এবং ডিমের মধ্যে ডেভেলপমেন্ট চললো, তা না। ডিমটা ফিমেল ওয়ার্মের দেহের মধ্যেই ছিল, তার মধ্যে কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট চলেছে। এবার এই ফিমেল যে অসংখ্য মাইক্রোফাইলেরিয়া যে লার্ভাগুলোকে উন্মুক্ত করলো বা জন্ম দিল, তারা তাহলে কোথায় জন্মালো? তারা কিন্তু জন্মালো লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে, লসিকা গ্রন্থির মধ্যে। এবার ওই লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে যে লিম্ফ আছে, তার মধ্যে ভাসতে ভাসতে কিন্তু ওরা আলটিমেটলি চলে আসবে হিউম্যানের ব্লাড স্ট্রিমে। হিউম্যানের কিন্তু ব্লাড স্ট্রিম, রক্তবাহে চলে আসবে। জেনারেলি যে মোটা রক্তবাহ গুলো তার মধ্যেই থাকে দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা যখন আমাদের ত্বকে সানলাইট পড়ে না, বা ধরো রাত্রিবেলা মানুষ ঘুমাচ্ছে, যখন লাইট পড়ছে না, যখন লাইট কম থাকে, তখন কিন্তু ওই মোটা ব্লাড ভেসেল থেকে ওই মাইক্রোফাইলেরিয়া যে ছোট্ট ছোট্ট ওয়ার্ম, যে তার যে লার্ভা গুলো, সেই লার্ভা কিন্তু মোটা ব্লাড ভেসেল থেকে আমাদের স্কিনের তলায় যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল আছে তার মধ্যে কিন্তু বেরিয়ে আসে। ফলে এই ফাইলেরিয়ায় আক্রান্ত ব্যক্তির যখন ব্লাড টেস্ট করা হয়, তখন কিন্তু তার ব্লাড টেস্টটা রাত্রিবেলা করা উচিত। তাহলে কিন্তু এর টেস্টের রেজাল্টটা পজিটিভ পাওয়ার চান্স বেশি। দিনের বেলা কি হয়, ভেতরের বড় বড় যে ব্লাড ভেসেল তার মধ্যে কিন্তু মাইক্রোফাইলেরিয়া লার্ভা থাকে। তাহলে রাত্রিবেলা কি হয়, এই লার্ভা গুলো চলে আসবে আমাদের একদম দেহের উপরিতলের যে ব্লাড ভেসেল তার মধ্যে।
এবার রাত্রিবেলা যখন আরেকটা মশা এসে সেই ব্যক্তিকে কামড়াবে, তাহলে এই ব্লাড স্ট্রিম থেকে কিন্তু ওই মশার দেহে, মসকিউটোর দেহে, আর একটা ফ্রেশ মসকিউটো যার দেহে ওই লার্ভা নেই, তার দেহে কিন্তু মাইক্রোফাইলেরিয়া লার্ভা প্রবেশ করলো। এবার মাইক্রোফাইলেরিয়া লার্ভা যেই মুহূর্তে মশার দেহে প্রবেশ করলো, মশা তো রক্ত পান করেছে, তাহলে মশার কোথায় চলে যাবে? মশার কিন্তু চলে যাবে স্টমাকে, তাই না? মশার চলে যাবে পাকস্থলীর মধ্যে বা স্টমাকে। স্টমাকে গিয়ে স্টমাকের ওয়াল ভেদ করে, স্টমাক ওয়াল ভেদ করে কিন্তু চলে যাবে থোরাসিক মাসেলে। থোরাসিক মাসেল মানে বক্ষপেশি। কার বক্ষপেশিতে? মশার বক্ষপেশিতে। তাহলে মশা মানুষের দেহ থেকে রক্ত শোষণ করলো, মানুষের দেহ থেকে মাইক্রোফাইলেরিয়া লার্ভা চলে গেল মশার পাকস্থলীতে, মশার পাকস্থলীর প্রাচীর ভেদ করে চলে গেল মশার বক্ষ পেশিতে বা থোরাসিক মাসেলে। এই থোরাসিক মাসেলে গিয়ে কিন্তু এই যে লার্ভাগুলো, এই লার্ভাগুলোর দুবার কিন্তু মোল্টিং হয়। মোল্টিং মানে বেসিক্যালি ও খোলস ছাড়ায়। তাহলে একবার মোল্টিং হয় মোটামুটি 5-7 দিন পর। তাহলে এই যে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এটা ধরে নি জন্মের পর প্রথম লার্ভা, তাহলে ফার্স্ট স্টেজ। এর যখন প্রথম মোল্টিং হয়, এর যখন ফার্স্ট মোল্টিং হয়, এর যখন ফার্স্ট মোল্টিং হয় 5-7 দিনের মাথায়, তার ফলে কি হবে? সেকেন্ড স্টেজ লার্ভা। তার ফলে মশার থোরাসিক মাসেলে উৎপন্ন হলো সেকেন্ড স্টেজ মাইক্রোফাইলেরিয়া লার্ভা। আরো 5-7 দিন পর, মানে মশার দেহে প্রবেশ করার প্রায় 12-14 দিন পর, এর কিন্তু সেকেন্ড মোল্টিং হলো, আরেকবার খোলস ছাড়ালো, এবং সেকেন্ড মোল্টিং হওয়ার ফলে যে লার্ভাল স্টেজ উৎপন্ন হলো তাকে আমরা কি বলবো? থার্ড স্টেজ লার্ভা। কোন লার্ভা? মাইক্রোফাইলেরিয়া লার্ভা। তাহলে এই মশার, এই মশকির থোরাসিক মাসেলে এখন লার্ভার কোন স্টেজ আছে? থার্ড স্টেজ। এই থার্ড স্টেজ লার্ভা কিন্তু ওই মশার থোরাসিক মাসেল থেকে এবার চলে যাবে মশার প্রোবোসিসে, মানে মশার যে হুল, চোষক, তাহলে প্রোবোসিসে চলে গেল থার্ড স্টেজ লার্ভা। এবার এই মশা যদি আরেকটা কোনো ফ্রেশ মানুষকে কামড়ায়, তাহলে মানুষের দেহে কোন স্টেজ প্রবেশ করবে? আমরা একটু একই দেখলাম, মানুষের দেহে প্রবেশ করে মাইক্রোফাইলেরিয়ার থার্ড স্টেজ লার্ভা। ক্লিয়ার? তাহলে যদি কোশ্চেন করা হয় যে উচেরেরিয়া ব্যানক্রফটির সংক্রামক দশা কোনটা, তাহলে উচেরেরিয়া ব্যানক্রফটির সংক্রামক দশার নাম হচ্ছে অবশ্যই মাইক্রোফাইলেরিয়া লার্ভার থার্ড স্টেজ। এটা যেন আমরা না ভুলি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লাইফ সাইকেলটা বুঝতে পারলাম বা মোড অফ ট্রান্সমিশন বুঝতে পারলাম। তাহলে এই যে ফাইলেরিয়াল ওয়ার্ম, সেটা কিন্তু আমাদের দেহে সংক্রামিত হয় মশার কামড়ের জন্য। তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কি আমরা পরে আসছি, ফার্স্টে দেখে নিই যে এর সিমটমস কি। যে কেউ যদি ফাইলেরিয়া থেকে আক্রান্ত হয়, তাহলে তার দেহে কোন কোন উপসর্গ দেখবো। একটু আগে আমি বললাম যে যেহেতু আমাদের লিম্ফ্যাটিক ভেসেলকে আক্রান্ত করে বা লিম্ফ গ্ল্যান্ডকে আক্রান্ত করে, তাহলে লিম্ফ্যাটিক ভেসেলের কিন্তু ইনফ্লামেশন হবে, প্রদাহ বা ঘা হবে, ঠিক আছে? এবং সেগুলো কি হবে? টান টান শক্ত শক্ত হয়ে যাবে। তো সেই স্থানটা শক্ত অনুভূত হবে বডির মেইনলি লোয়ার পার্ট। হাতে বা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু স্তনগ্রন্থিতেও হতে পারে, মেইনলি লোয়ার পার্টেই হয়। এবং সামান্য জ্বর হবে, ইনফ্লামেশন মধ্যে জ্বর আসবে, এবং আক্রান্ত স্থানে কিন্তু ব্যথা অনুভূত হবে। হচ্ছে প্রাইমারি স্টেজে। যখন লার্ভাগুলো ওই 8 মাস 9 মাস থাকার পর, তার মানে আমরা কি বলতে পারি যে ফাইলেরিয়ার ক্ষেত্রে এদের ইনকিউবেশন পিরিয়ড কত? মানে একটা ওই লার্ভা থার্ড স্টেজ ঢোকার পর আমাদের মোটামুটি সিমটম আসতে কতদিন সময় লাগবে? এটা কিন্তু প্রায় কয়েক মাস, 6 থেকে 9 মাস। কারণ মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা ছোট সাইজের, সে যখন ঢুকলো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি করবে না। সে আমাদের দেহে প্রবেশ করার পর লসিকা বাহের মাধ্যমে লসিকা গ্রন্থিতে গিয়ে একটু যখন সাইজে বড় হয়, তখন কিন্তু আমাদের দেহে এই সিমটমস গুলো আসতে শুরু করে। তাহলে ফাইলেরিয়ার কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা একটু বেশি, কয়েক মাস। ক্লিয়ার? একটু অ্যাডভান্স স্টেজে, মানে যখন ক্রিমিগুলো সাইজে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, তখন কি হবে? আস্তে আস্তে ওই আক্রান্ত স্থানগুলো ফুলে উঠতে শুরু করবে। দেহের বিভিন্ন অংশ কিন্তু অস্বাভাবিক ফুলে যায়, বিশেষ করে হাত, পা, ছেলেদের ক্ষেত্রে স্ক্রোটাম, মেয়েদের ক্ষেত্রে স্তনগ্রন্থি কিন্তু অস্বাভাবিক ফুলে যায়। যেমন এখানে পায়ের ছবি দেখানো হচ্ছে, দেখো এই আক্রান্ত ব্যক্তির পা এমন ফুলে গেছে একদম দেখতে কিন্তু হাতির পায়ের মতো মনে হচ্ছে। ওই জন্য কিন্তু ফাইলেরিয়াসিসের অপর নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। ওকে, এর অপর নাম এলিফ্যান্টিয়াসিস। ওকে, কারণ আক্রান্ত ব্যক্তির হাত পা কিন্তু হাতির মতো, হাতির পায়ের মতো ফুলে যায়, ওই জন্য একে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। তার সিমটমস বুঝে গেছি। এবার আমরা দেখবো ট্রিটমেন্ট বা কন্ট্রোল। যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তাকে কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হবে, এবং কোন ব্যক্তি
যাতে আক্রান্ত না হয় তার জন্য কিন্তু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া প্রয়োজন। কেউ আক্রান্ত হয়ে গেলে ওই মাইক্রোফাইলেরিয়া লার্ভাকে মারার জন্য কিন্তু ডাইইথাইল কার্বামেজিন নামক ড্রাগ ট্যাবলেট ব্যবহার করতে হবে। আর যদি আমরা প্রতিরোধ করতে চাই, যেহেতু এটা মশাবাহিত রোগ, তাহলে অবশ্যই মশার যে ব্রিডিং সাইট গুলো সেগুলো কিন্তু ধ্বংস করতে হবে, বিভিন্ন রাসায়নিক পদার্থ স্প্রে করতে হবে, মশার লার্ভা ভক্ষণকারী মাছ চাষ করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা ম্যালেরিয়াতেও করেছি, যেমন গ্যাম্বুসিয়া মাছ, এবং মশারি টাঙাতে হবে ঘুমানোর সময়। এই যদি বিষয়গুলো আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ফাইলেরিয়া আক্রান্ত হওয়া থেকে অনেকটাই নিজেদেরকে রক্ষা করতে পারবো। ঠিক আছে, এই চারটে বিষয়, যেটা প্রথমে আমি বললাম যে কোনো রোগ সংক্রান্ত এই চারটে জিনিস আমাদেরকে করতে হবে। এই চারটে জিনিস আমাদের ফাইলেরিয়া সম্বন্ধে পড়া হয়ে গেছে। ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং এরপর আমরা পড়বো অ্যাসকারিয়াসিস। এই তিনটে রোগের ক্ষেত্রে কিন্তু মোড অফ ট্রান্সমিশনটা একটু ডিটেইলে আমাদের পড়তে হবে, মানে লাইফ সাইকেলটা অলমোস্ট আমাদের পড়া হয়ে গেল। বাকি যে অন্যান্য রোগগুলো আছে তাদের কিন্তু মোড অফ ট্রান্সমিশন পড়ার সময় তাদের লাইফ সাইকেলটা অত ডিটেইলে আমাদের পড়তে হবে না। ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে এত অবধি।